বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো পরম করুণাময়ের মেহেরবানিতে অবশ্যই ভালো আছো। আমরা বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সিলেবাসের বিভিন্ন জিনিসের আলোচনার দিক থেকেও আমরা শেষ প্রান্তে প্রায়। তো আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বাংলা বিষয়ের উপরে নতুন একটি বিষয় আজকে আলোচনা করব। চলো আমরা আজকের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি জিএম ফারুক তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলা সাহিত্যের গদ্য বিষয়ের গদ্য অংশের একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা শুরুতে দেখি। এখানে স্ক্রিনে কিছু গাছ ও ফলের ছবি দেখা যাচ্ছে। এই গাছ ও ফলের ছবিগুলি দেখে আমাদেরকে এই গাছ এবং ফলগুলি একটু চেনার চেষ্টা করতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা গাছ, 4টা গাছের ছবি এসেছে। তোমরা এই ছবিটার দিকে তাকালে তোমরা হয়তো অনেকে আন্দাজ করতে পারছো এই গাছটি কিন্তু আমাদের কলেজ ক্যাম্পাসেরই একটি গাছ। আমাদের ক্যান্টিনের ঠিক সামনে একটি গাছ আছে, একটু খেয়াল করে দেখো এই গাছটি। আর এখানেও এই ফলগুলি একটু তোমরা হয়তো অপরিচিত মনে হবে। এখানেও আছে ফলসহ একটি গাছের পাতা ফল দেখা যাচ্ছে। আর এই ফলটি হয়তো তোমাদের অতি পরিচিত, ফলগুলি দেখলেই চেনা যায়। তো চলো আমরা একটু নাম দেখি। এই গাছটি হচ্ছে অর্জুন গাছ, এটি হচ্ছে বহেরা গাছ, এটি হরিতকি গাছ, আর এটা হচ্ছে আমলকি গাছ। এই যে আমি গাছগুলির নাম তোমাদেরকে বললাম, অর্জুন, বহেরা, হরিতকি, আমলকি, এই যে গাছগুলি, এই গাছগুলি এক একটা এক এক ধরনের গাছ, অর্থাৎ 4টা 4 ধরনের গাছ, কিন্তু একদিক থেকে এই 4টা গাছেরই মিল আছে। এই মিলটা হচ্ছে এই গাছগুলি হচ্ছে ঔষধি গাছ। ঔষধি গাছ মানেই হচ্ছে এই গাছগুলির মধ্যে কিছু ঔষধ খেলে আমাদের যেরকম শরীরে বিভিন্ন রকম রোগ সারে বা বিভিন্ন উপকার হয়, ঠিক এই গাছগুলিও আমাদের শরীরে এরকম কিছু রোগ সারতে আমাদেরকে সাহায্য করে এবং আমাদেরকে বিভিন্ন রকম সমস্যা, আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। যেমন মনে করো এই যে অর্জুন গাছ, অর্জুন গাছের যে ছাল অর্থাৎ চামড়া, অর্জুন গাছের যেই চামড়া আছে, ছাল আছে, অর্জুন গাছের চামড়া আমাদের হৃদরোগ অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের যে বিভিন্ন রকম রোগ হয় এগুলি সারাতে সাহায্য করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাঁফানি বা শ্বাসকষ্ট থাকলে এগুলি দূর করতে সাহায্য করে। তারপর দেখছো বহেরা গাছ, এই বহেরা গাছ আমাদের আমাশয় অর্থাৎ আমাদের যে পেটে বিভিন্ন রকম সমস্যা হয় তার ভিতরে একটা হচ্ছে আমাশয় সারতে সাহায্য করে। ক্ষুধামন্দা অর্থাৎ ক্ষুধা লাগে না বা খাওয়ার পরে ক্ষুধা অর্থাৎ আমাদের যে খাওয়ার জন্য যে খাওয়ার আগ্রহ জন্মে না, এই বহেরা গাছের যে ফল আছে এই ফলগুলি খেলে আমাদের ওই সমস্যাটা দূর হয়। তারপর আছে হরিতকি আমাদের শরীরের অ্যালার্জি দূর করতে সাহায্য করে। হরিতকি আমাদের গায়ে অ্যালার্জি মানে হচ্ছে চুলকানি জাতীয় যে সমস্ত সমস্যা হলে এগুলি দূর করতে সাহায্য করে। তারপরে আমাদের ওজন কমাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে আমলকি তো আমরা সবাই চিনি। আমলকি আমরা নিয়মিত বাজার থেকে তো অনেকেই কেনে এবং নিয়মিত অনেকে খায়। আমলকি আমরা জানি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রকমের সহায়তা করে। মনে রাখবে, ভিটামিন সি প্রতিদিন আমাদের কিছু না কিছু পরিমাণ ভিটামিন সি খেতে হয়। এটার কারণটা হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরে জমা থাকে না। তো এই যে আমলকি আমাদের শরীরের অনেকগুলি কাজ করে। যেমন আমলকির একটা অন্যতম কাজ হচ্ছে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, অর্থাৎ আমরা নিজেকে সুন্দর রাখার জন্য সবসময় চেষ্টা করি। আমলকি কিন্তু আমাদেরকে এই সাহায্যটা করে। তারপরে যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ধরনের অনেকগুলি উপকার এই 4টা গাছ আমাদেরকে করে। এখন আজকের আলোচনার বিষয় কিন্তু অর্জুন, বহেরা, হরিতকি, আমলকি এটা নয়। তার মানে হচ্ছে এই যে গাছগুলি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই গাছগুলি ঔষধি গাছ, এগুলি ঔষধি গুণ সম্পন্ন। তার মানে হচ্ছে সবগুলি হচ্ছে উপকারী গাছ, অর্থাৎ আমাদেরকে বিভিন্ন রকম উপকার করে থাকে এই গাছগুলি।
আর এই যে বহেরা, আমলকি, হরিতকি, তোমরা একটা হয়তো জেনে থাকবে, এর মধ্যে হয়তো সমাস পড়তে গিয়ে তোমরা জেনেছো 3 ফলের সমাহার ত্রিফলা। এই ত্রিফলা, ত্রি মানে 3, ফলা মানে ফল। এই যে 3 ফল অর্থাৎ আমলকি, হরিতকি, বহেরা, আমলকি, হরিতকি, বহেরা, এই 3টা ফলকে একত্রে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলা অর্থাৎ এই 3টা ফল অনেক এই 3টা ফলকে একত্রিত করে শুকিয়ে, এই যে দেখো হরিতকি শুকালে এরকম হয়, বহেরা শুকালে এরকম হয়, আমলকিও শুকালে এরকম কিছুটা বাদামি রঙের হয়। এই 3টা ফল শুকিয়ে পাউডার করে খেলে বিভিন্ন রকম রোগের জন্য সাহায্য করে থাকে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে 4টি উপকারী গাছ দেখলাম তোমাদের বইয়ে, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক সাহিত্য, বাংলা সাহিত্য যে বই আছে, বইয়ে এরকম একটি উপকারী গাছের নাম নিয়ে একটি গল্প আছে। সেই গল্পের নাম হচ্ছে, তাহলে আমাদের আজকের পাঠ আমরা জেনে নেই। আমাদের আজকের পাঠ হচ্ছে নিম গাছ। নিম গাছ লিখেছেন বনফুল। নিম গাছ লিখেছেন বনফুল। তাহলে আমরা চলো একটু বনফুল সম্পর্কে জেনে নেই। তার আগে আমরা একটু শিখন ফল দেখে নেই। আমাদের শিখন ফল হচ্ছে, লেখক বনফুলের পরিচিতি সম্পর্কে তোমরা বলতে পারবে, শব্দের অর্থ বুঝে আমরা বাক্য তৈরি করতে পারবো এই গল্পটা পড়ার পর। নিম গাছের বিভিন্ন গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবে। নিম গাছের প্রতীকে লুকিয়ে থাকা গল্পটির মূল বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এই গল্পটির লুকিয়ে থাকা, অর্থাৎ গল্পের নেপথ্যে কিছু একটা আছে, সেই বিষয়গুলি আমরা যখন গল্পটা পড়া শেষ করব তখন আমরা সেই মূল বিষয়বস্তুটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। তো চলো আমরা বনফুল সম্পর্কে একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বনফুল সম্পর্কে তোমরা এর আগেও জেনে এসেছো। তোমরা 6ষ্ঠ শ্রেণীতে বনফুলকে চিনে এসেছো। 6ষ্ঠ শ্রেণীতে বনফুলের লেখা একটা গল্প আছে, মিনু নামে একটা গল্প আছে, সেই ক্লাসেও তোমরা কিন্তু বনফুল সম্পর্কে জেনে এসেছো। তোমরা জানো যে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়, আর বনফুল হচ্ছে ওনার ছদ্মনাম। তোমরা জেনে থাকবে যে আমাদের লেখক সাহিত্যিকদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকেই এরকম ছদ্মনাম বিভিন্ন সময় ব্যবহার করেন। যেমন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে দুখু মিয়া, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে কাজী মিয়া, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করেছেন অনিলা দেবী। এরকম অনেক লেখকরা, আরও লেখকরা এরকম ছদ্মনাম ব্যবহার করেছেন। এখন এই ছদ্মনাম ব্যবহারের অনেক রকম কারণ থাকতে পারে। লেখকরা যেমন বনফুল তার জীবনের সমস্ত সাহিত্যিক অঙ্গনের সমস্ত লেখাগুলি উনি বনফুল নামে লিখেছেন, কোথাও বলাই চাঁদ মুখোপাধ্যায় উনি ব্যবহার করেন নাই। কিন্তু আমি অন্যান্য যে লেখকদের নাম বললাম তারা কিন্তু ছদ্মনামের পাশাপাশি তাদের মূল নামেও বিভিন্ন রকম গল্প, কবিতা এগুলি প্রকাশ করেছে। তো ছদ্মনাম বিভিন্ন কারণে লেখকরা ব্যবহার করে থাকেন। তবে বলাই চাঁদ বরাবরই বনফুল, এবং বলাই চাঁদ এই বনফুল নামেই উনি মানুষের কাছে বেশি বিখ্যাত হয়ে গিয়েছেন, অর্থাৎ ওনাকে সবাই বনফুল হিসেবেই জানতো। তো বনফুলের বাবার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেছেন বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 খ্রিস্টাব্দের 19 জুলাই। ওনার শিক্ষা জীবন শুরু হয়েছে পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে এসএসসি, অর্থাৎ যেটাকে আমরা এসএসসি বলি, মেট্রিক, এর মাধ্যমে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 খ্রিস্টাব্দে আইএসসি, যেটাকে আমরা এখন এইচএসসি বলে থাকি, আইএসসি। আর 1927 সালে উনি পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন, যেটাকে আমরা এখন MBBS বলে থাকি, এই MBA অর্থাৎ মেডিকেল। তো উনি 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ, অর্থাৎ উনি জন্মগ্রহণ করেছেন দেখো 1899 সালে, সাহিত্য অঙ্গনে চলে এসেছেন উনি 1918 সালে উনি সাহিত্য অঙ্গনে চলে এসেছেন। উনি প্রবাসী পত্রিকায় এক পাতা আধ পাতা, অর্থাৎ ছোট ছোট এক পাতা, বড় এক পাতা অথবা আধ পাতা, ছোট ছোট এরকম লিখতেন, গল্প লিখতেন। এই গল্পগুলি আকারে ক্ষুদ্র হলেও বক্তব্যে অনেক তাৎপর্যপূর্ণ, যেটা আমরা আজকেও দেখতে পাবো এরকম একটা বিষয়। কর্মজীবনে আমরা দেখেছি উনি যেহেতু MBA পাস করেছেন, তার মানে উনি ডাক্তার ছিলেন, মেডিকেল অফিসার ডাক্তার ছিলেন। আর তার উল্লেখযোগ্য যে সমস্ত গ্রন্থ আছে, বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। আর উনি কি উপন্যাসও লিখেছেন, তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মুখ, সেও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। আর উনি কিছু জীবনী নাটক লিখেছেন, অর্থাৎ ব্যক্তি বিশেষের জীবনী নিয়ে, শ্রী মধুসূদন, তারপরে বিদ্যাসাগর। আর এই দুইটা জীবনী নাটক ওনার অসাধারণ একটা সৃষ্টি। আর এই বনফুল
অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় উনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন, ওনাকে পদ্মভূষণ উপাধি উনি লাভ করেন। আর এই গুণী লেখক মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি, উনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে আমাদের লেখক পরিচিতি সম্পর্কেও আমাদের কিন্তু জেনে মনে রাখতে হয়, যেহেতু এগুলি আমাদের বহু নির্বাচনীর ছোট ছোট প্রশ্ন হিসাবে আমাদের আসে, জ্ঞানমূলক প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে আসে। তো নিমগাছ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের 1947 সালে প্রকাশিত অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আজকে যে নিমগাছ গল্পটা আমরা পড়ব, এই গল্পটা বলাইচাঁদ মুখোপাধ্যায় 1947 সালে তার একটা বই বেরিয়েছিল অদৃশ্য লোক, সেই বই থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। তো নিমগাছ এটি একটি প্রতীকী গল্প, অর্থাৎ এই নিম গাছ একটা প্রতীক হিসেবে, প্রতীক মানে হচ্ছে সংকেত, আমরা বলি কোনো কিছু বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এখানেও নিম গাছ কিছু বড় একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট একটা চিহ্ন যখন ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে প্রতীক। তো আমাদের যে এই গল্পে যে নিম গাছ, সেই নিম গাছও এরকম একটা প্রতীক হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আমরা গল্প যখন আলোচনা করব সেখানে দেখব নিম গাছের প্রতীকে গৃহকর্ম নিপুণা, সংসারের জালে আবদ্ধ একজন গৃহবধূর পরোপকার ও বিনিময়ে তাকে উপেক্ষা করার বিষয় কবিতার মতো করে গল্পে উপস্থাপিত হয়েছে। এখানে দুইটা বিষয় একটু খেয়াল করতে হবে। একটা হচ্ছে প্রতীক, অর্থাৎ মূল গল্পটা আমরা, গল্পের নাম নিম গাছ, গল্পে আলোচনাতেও আমরা পাবো নিম গাছ, কিন্তু সেই নিম গাছের নেপথ্যে প্রতীক, নিম গাছ হচ্ছে তার প্রতীক, আর নেপথ্যে যেটা আছে সেটা হচ্ছে একজন গৃহবধূ। সেই গৃহবধূটা কীরকম? সুনিপুণা, একজন নিপুণ, মানে নিখুঁতভাবে কাজকর্ম করেন এরকম একজন গৃহবধূ, তার উপকার এবং বিনিময়ে তাকে উপেক্ষা করার বিষয়। অর্থাৎ সে শুধু উপকারই করছে, কিন্তু সে তাকে কেউ ভালো মতো মূল্যায়ন করে না, উনি বিনিময়ে তেমন কিছু পান না, এরকম একটা চরিত্র আমরা এই নিম গাছের নেপথ্যে আমরা দেখতে পাবো গল্পে। আর এখানে আরও একটা কথাও চলে এসেছে, কবিতার মতো করে এই গল্পে। কবিতা আর গল্পের মধ্যে পার্থক্য কোথায়? কবিতা আর গল্পের মধ্যে পার্থক্য হচ্ছে কবিতার প্রতিটি শব্দের নেপথ্যে অনেক বড় বিবরণ থাকে, কবিতার লাইনের মধ্যে অনেক ভাব লুকায়িত থাকে, যা গল্পের ভিতরে বিবরণ দিয়ে লেখা থাকে। তার মানে হচ্ছে লেখক এই যে গল্পটা, নিমগাছ গল্পটা আমাদের জন্য লিখেছেন, এই গল্পটা লিখেছেন উনি কবিতার মতো করে। কবিতার মতো মানেই হচ্ছে প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যের নেপথ্যে কিছু কথাবার্তা, কিছু ভাব লুকায়িত থাকে। তো এই হচ্ছে আমাদের নিমগাছ। আর এরপর আরেকটা বিষয় তোমাদেরকে একটু আলোচনার সুবিধার্থে আমরা গল্পটা শুরু করার আগে আমরা আরও কিছু কথা আমরা বলে রাখি, যে গল্পটা যখন আমরা পড়ব, এই গল্পটা দেখব আকারে একেবারেই ছোট, অর্থাৎ ছোট। তোমরা দেখবে উনি কবিতার মতো করে লাইন করে লিখছেন, এই লাইনগুলি যদি আমরা পাশাপাশি সাজিয়ে নেই, এই লাইনগুলি পাশাপাশি সাজালে দেখা যাবে এই লাইনগুলি আধা পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের খাতার আধা পৃষ্ঠার ভিতরে তোমরা লিখে ফেলতে পারবে। অর্থাৎ এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো কারণে কবিতা না, এটা একটা গল্প, কিন্তু এই গল্পটা আকারে এত ছোট যার জন্য এই গল্পটার নাম হচ্ছে অনুগল্প। আমরা গল্প, উপন্যাস এগুলি শুনেছি, গল্পের মধ্যেও আমরা ছোট গল্প শুনেছি। যেমন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প মানে হচ্ছে হঠাৎ করে একটা কাহিনী শুরু হবে, আবার একটা জায়গায় গিয়ে কাহিনী এমন জায়গায় শেষ হয়ে যাবে মনে হবে যেন কাহিনীর আরও কিছু অংশ বাকি আছে। এটাই হলো ছোট গল্পের মূল বিষয়বস্তু। এখন এই ছোট গল্পের চেয়েও ছোট, যার জন্য বলা হচ্ছে অনুগল্প। অনুগল্পকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশ ফিকশন। ফ্ল্যাশ মানে হচ্ছে যেমন আমরা ক্যামেরাতে ফ্ল্যাশ বা মোবাইলে আমরা ফ্ল্যাশ, আলোর ঝলকানি, অর্থাৎ বিদ্যুৎ চমকালে, আকাশে বজ্রপাত হলে, বজ্রপাতের আগে যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর এই আলোটা যখন আমার চোখের মধ্যে লাগে, এটা একটা ঝলকানো আলো চোখের মধ্যে লাগে, বিজলি কিন্তু মুহূর্তের, সেকেন্ডের বিষয়, কিন্তু মুহূর্তে যখন আলোটা নিভে যায় আমার চোখ কিন্তু কিছু সময় ঝলসিত থাকে। তার মানে হচ্ছে এই যে অনুগল্প, এই গল্পটা আকারে ছোট এবং গল্পের এমন একটা জায়গায় তোমার হঠাৎ করে তোমার কাছে এমন একটা বিষয় চলে আসবে, তুমি বুঝতেই পারবে না যে তোমার জন্য এরকম একটা বিষয় অপেক্ষা করছে। এটা হচ্ছে অনুগল্পের একটা মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই গল্পটা, পুরো গল্পটাতে একটা বিষয় নিয়ে আলোচনা থাকবে, একটা বিষয় আলোচনা চলতে থাকবে, তুমি মনে করবে যে এটাই গল্পের বিষয়, কিন্তু এই গল্পটা আলোচনা হতে শেষ পর্যায়ে যখন গল্পটা চলে আসবে, শেষ পর্যায়ে আসলে তোমাকে হুট করে দেখা যাবে নতুন একটা বিষয় এখানে
চলে এসেছে এবং এই নতুন বিষয়টি পুরো গল্পটাকে প্রভাবিত করবে। এটাই হচ্ছে অনুগল্পের আরও একটা রহস্য, যেটা আমরা একটু পরে নিম গাছ আলোচনা করতে গেলেই আমরা দেখতে পাবো। এই কথাগুলি তোমাদের কাছে আগে আমি বলে নিচ্ছি তোমাদের কাছে এই কারণে যে না হয় গল্পটা যখন আমি আলোচনা করব তোমরা এই গল্পটা তখন বুঝতে পারবে না, কারণ এই গল্পটা অন্যান্য গল্পের মতো নয়। অন্যান্য গল্প যেভাবে এক বিষয়বস্তু নিয়ে এগিয়ে সমাপ্তি পর্যন্ত চলে যায়, এই গল্পটা ঠিক পুরোপুরি ওই রকম নয়। অনুগল্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম, এটা ছোট গল্পের মতো, অর্থাৎ এখানে হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে এটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, তারপর আকারে ছোট, এই জন্যই এটার নাম অনুগল্প। আর যেহেতু যে কথাটা বললাম যে পুরোটা গল্পের কাহিনী থাকবে একরকম, শেষ দিকে গিয়ে কাহিনী পুরোপুরি টার্ন করে আরেক দিকে চলে যাবে। আর ফ্ল্যাশ ফিকশন যেটা বললাম, হঠাৎ করে আলোর ঝলকানো যেরকম আমাকে ঝলসে দেয়, এই গল্পটা আমরা এরকমভাবেই দেখতে পাবো। তাহলে চলো তোমাদেরকে অনুগল্পের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাই। তোমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, আসলে এটা ছবি নয়, এই ছবিটার মধ্যে দেখো 6টা শব্দ আছে, ফর সেল, বেবি শুজ, নেভার ওন। এই যে 6টা শব্দ, এই 6টা শব্দই হচ্ছে একটা গল্প। আর এই গল্পটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট অনুগল্প। এই 6 শব্দ দিয়ে একজন লেখক এই 6টা শব্দ দিয়ে একটা গল্প লিখেছেন, আর এই গল্পটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট অনুগল্প। আর এই গল্পটির মূল বাংলা যে অর্থটা দ্বারা আছে, বিক্রয় হবে ছোট বাচ্চার একজোড়া জুতো অব্যবহৃত। আর এই গল্পটা লিখেছেন লেখক নোবেল বিজয়ী মার্কিন কথা সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। এই আর্নেস্ট হেমিংওয়ে, উনি খেয়াল করো, উনি নোবেল বিজয়ী একজন কথা সাহিত্যিক। উনি এই 6 শব্দ দিয়ে একটা গল্প লিখেছেন। অর্থাৎ যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে অনুগল্পের ভিতরে লেখা থাকবে একরকম, কিন্তু নেপথ্যটা থাকবে অনেক বড়। এটার ওই যে যেটা বলছিলাম কবিতার মতো গল্প, অর্থাৎ এই শব্দগুলির নেপথ্যে একটা বিষয় থেকে যায়। তো এই গল্পটার নেপথ্যটা দেখো এরকম, ফর সেল, বেবি শুজ, নেভার ওন। গল্পটার মূল বিষয়বস্তুটা হচ্ছে, গল্পটিতে লেখক বুঝাচ্ছেন গর্ভে বাচ্চা আসার পর একজন মমতাময়ী মা শিশুর জন্য অগ্রিম একজোড়া জুতা কিনে রাখেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো তখন দেখা গেল সে মৃত। মমতাময়ী মা কিছুদিন পর বাচ্চার জন্য সেই জুতো জোড়া নিয়ে রাস্তার পাশে বিক্রির জন্য বসে গেলেন। মায়ের হাতে প্লেকার্ডে লেখা ছিল, ছোট বাচ্চার একজোড়া জুতো বিক্রি হবে অব্যবহৃত। তোমরা একটু খেয়াল করে দেখো, গল্পটা যতটা বিস্ময়কর তার চেয়ে বেশি করুণ। আর্নেস্টের এই গল্প পরবর্তীকালে খুব খ্যাতি লাভ করে, আর এই ধরনের ছোট গল্পকে বলা হয় ফ্ল্যাশ ফিকশন বা অনুগল্প। ইহা বজ্রপাতের বিদ্যুৎ চমকানোর মতো। তা আমাদের এই নিম গাছ যে গল্পটা আমরা পড়ব, নিম গাছ, এই গল্পটাও এরকম একটা ফ্ল্যাশ ফিকশন অথবা একটা অনুগল্প। তাহলে চলো আমরা মূল গল্পে চলে যাই। আমাদের মাথায় রাখতে হবে এটা কবিতা নয়, এটা একটা গল্প। কেউ ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, অর্থাৎ নিম গাছের ছাল মানে হচ্ছে চামড়া, নিম গাছের শরীর থেকে, নিম গাছ থেকে এরকম ছাল নিয়ে সিদ্ধ করে। আমরা জানি এই নিম গাছের ছাল সিদ্ধ করে দিয়ে যদি গোসল করানো হয় কাউকে, আর তার গায়ে যদি কোনো চর্মরোগ থাকে, সেই চর্মরোগ ভালো হয়ে যায়। অর্থাৎ নিম গাছের গুণ এখানে আলোচনা করা হচ্ছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ বা ভাজছে গরম তেলে। অর্থাৎ নিম গাছের পাতা এভাবে ছিঁড়ে নিয়ে আসে, কেউ শিলে মানে হচ্ছে আমরা যেটাকে পাটা বলে থাকি, পাটা যেখানে মশলা পিষে থাকে মায়েরা, এই পাটা, কেউ পাতা ছিঁড়ে নিয়ে এরকম পিষে শিল মানে হচ্ছে এই যে পাটা, আর এটাকে আমরা পুতা বলে থাকি, পাটার মধ্যে যে বাটা হয় এটাকেই বলা হচ্ছে শিলে। কেউ বা ভাজছে গরম তেলে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেউ ভাজছে। এখন শিলে পিষছে কেউ, কেন? পিষে যেটাকে পেস্ট তৈরি করবে, সেই পেস্টটা গায়ে মাখবে চর্মরোগ ভালো হওয়ার জন্য। নিম পাতা বেটে গায়ে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায়। আর গরম তেলে ভাজছে সেটা খাওয়ার জন্য, ভেজে সেটা খাবে, খেলে লিভার বা যকৃতের অনেক উপকার হয়। আমরা একটু পরেই আলোচনাতে আরও দেখতে পাবো। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। অর্থাৎ খোস এটাও এক ধরনের চর্মরোগ, দাঁত এটাও এক ধরনের চর্মরোগ, হাজা এক ধরনের চর্মরোগ। দেখো, খোস হচ্ছে আমাদের এই শরীরে এই ধরনের চর্মরোগ হয়, দাঁত এরকম যেটাকে আমরা গোল ধরনের
একটু এরকম গোল ধরনের রোগ হয়। দেখো এখানে চলে আসে ছত্রাক আক্রান্ত গোলাকৃতির ছোঁয়াচে চুলকানি জাতীয় রোগ বিশেষ, খোস হচ্ছে এরকম চর্মরোগ। তারপরে হচ্ছে হাজা হচ্ছে যারা সারাদিন পানিতে কাজ করে এরকম লোকদের হাত এবং পায়ের এই চিপার মধ্যে, হাত এবং পায়ের যে ফাঁকটা আছে এটার মধ্যে বিভিন্ন রকম এরকম ক্ষত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে হাজা। এই ধরনের জায়গায় চুলকানিতে লাগাবে, অর্থাৎ পাতা এনে এই পাতাগুলি বেটে এই সমস্ত রোগগুলিতে লাগাবে। বলা হচ্ছে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ, অর্থাৎ নিম গাছের পাতা শরীরের যে কোনো ধরনের চর্মরোগ হলে চর্মরোগের জন্য এটা একটা মহা ঔষধ। মহা ঔষধ মানে কি? অত্যন্ত ভালো ঔষধ, অর্থাৎ যার ফল বিফল হয় না, মানে ব্যর্থ হয় না এরকম। কচি পাতাগুলি খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহকারে। লেখক বলছেন যে আসলে আমরা জানি এগুলি, এই কচি পাতা, নিম গাছের যে কচি পাতা, এই পাতা অনেকে চিবিয়ে চিবিয়ে খায়, যদিও অত্যন্ত তেতো স্বাদ, কিন্তু অনেকে খায় কেন? কারণ এটা শরীরের জন্য, পেটের বিভিন্ন রোগ ভালো করার জন্য, পেটের পীড়া ভালো করার জন্য, লিভারের জন্য অত্যন্ত উপকারী, এই জন্য অনেকে এমনি কাঁচাই খায়। আবার অনেকে কি করে? বেগুন দিয়ে, আমরা একটু আগে বেঁচে তেলে ভেজে এমনি খায়, আবার কেউ বেগুন দিয়ে, বেগুন ভাজে, বেগুনের সাথে এরকম নিম পাতা দিয়ে সেখানেও ভেজে খায়, কারণ এই পাতাগুলো আমাদের শরীরের জন্য উপকারী। যেটা বলছে যে এমনি খায়, সে কাঁচাও খায়, আবার বেগুন দিয়ে ভেজেও অনেকে খায়। যকৃতের পক্ষে ভারী উপকার এই নিম পাতা। যকৃৎ মানে হচ্ছে লিভার, আমরা ইংরেজিতে বলি লিভার, বাংলায় আমরা কলিজাও বলে থাকি। আমাদের যে লিভার আছে, যে লিভার আমাদের রক্ত উৎপাদনে সহায়তা করে, আরও অনেকগুলো ভূমিকা আছে আমাদের আমিষ জাতীয় খাদ্য হজমে এই লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় সেটা, অর্থাৎ লিভার আমাদের অত্যন্ত উপকারী একটা অঙ্গ আমাদের শরীরের, এই লিভারের জন্য অত্যন্ত উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কি বলছে? নিম গাছের যে ডাল আছে, ডালগুলি কেটে এনেও অনেকে মিসওয়াক তৈরি করে, দাঁত মাজে। কেন? নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত অনেক মজবুত হয়, দাঁত সহজে পড়ে না, দাঁত পরিষ্কার হয়, মুখে গন্ধ হয় না, এই ধরনের। তো আবার অর্থাৎ চিবোই মানে হচ্ছে দাঁত দিয়ে ব্রাশ করার সময় এরকম ডালটাকে চিবায়, দাঁত মজবুত হয়, আর নিম পাতা থেকে যেই তেতো তেতো স্বাদ বের হয় এগুলি আমাদের মুখের জন্য উপকার। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। আমরা জানি কবিরাজ মানে হচ্ছে যারা গ্রামে গাছগাছালি দিয়ে বিভিন্ন রকম ওষুধপত্র তৈরি করে মানুষকে দিয়ে থাকে, তারা হচ্ছে কবিরাজ। আবার বলছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। অর্থাৎ যারা নিম গাছ সম্পর্কে জানে, যেমন আমরাও এরকম ছোটোকালে শুনেছি যে বাড়ির পাশে যদি নিম গাছ থাকে, বাড়ির দক্ষিণ পাশে যদি নিম গাছ থাকে, নিম গাছের ভিতর দিয়ে যে বাতাসটা বাড়ির মধ্যে আসবে সেই বাতাসে কোনো রোগ জীবাণু থাকবে না। অর্থাৎ ওদিক থেকে যদি কোনো রোগ জীবাণু আসে আর নিম গাছের ভিতরে যদি রোগ জীবাণু সহ সেই বাতাসটা প্রবেশ করে, এই বাতাসটা এদিক দিয়ে ফিল্টার হয়ে বের হয়, অর্থাৎ ওই নিম গাছে ঢোকার পর ওই জীবাণুগুলি মারা যায়। আমরাও এরকম নিম পাতা যখন বাসায় নিয়ে আসি, সেই নিম পাতা এখনও আমরা বাসায় অনেকে ঝুলিয়ে রাখি। নিম পাতা বাসায় ঝুলিয়ে রাখলে নাকি বাসায় মশা এবং মাছি আসতে পারে না। এই জিনিসগুলি আমরা আমিও যখন ছোট ছিলাম আমরা গ্রামে এগুলি দেখেছি, হয়তো তোমরা এখন দেখো না, কারণ বিভিন্ন রকমের ওষুধপত্র এখন এসে হয়তো আমরা এইসব জিনিস, কিন্তু একটা সময় ছিল মানুষ এইভাবেই এগুলো করতো। তো যারা বোঝে, যারা জানে যে নিম গাছ অত্যন্ত উপকারী একটা গাছ, তারা কি নিমের হাওয়া ভালো, থাক কেটো না, অর্থাৎ নিম গাছটাকে কেটো না, নিম গাছ অনেক উপকারী, কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। এখানে বলছে যে কাটে না কিন্তু যত্নও করে না। এখানে আমি দেখো এই লেখাটাকে একটু অন্য কালার করে রেখেছি, কারণ এটার নেপথ্য আছে, যেটাকে বলছিলাম আমরা প্রতীকী গল্প। এই গল্পটা, নিম গাছটা প্রতীকী গল্প তোমাদেরকে বলেছিলাম, এই লাইনটাকে এই জন্য একটু আলাদা করে নিয়েছি। বলা হয়েছে যে নিম গাছ কাটে না কিন্তু আবার যত্নও করে না, অর্থাৎ নিম গাছ আমাদের বাড়িতে এমন একটা জায়গায় থাকে, ওই যে বিজ্ঞ লোক বলছে কেটো না, তো মানুষ কি করে? নিম গাছটাকে কাটে না, কিন্তু এত উপকারী একটা জিনিস তার কোনো যত্ন করে না। আমরা গল্পের শেষ প্রান্তে গিয়ে দেখব এরকম এই নিম গাছের সাথে তুলনা করা হয়েছে একটা লক্ষ্মী বউকে। সেই লক্ষ্মী বউটাও এরকম অনেক উপকারী, কিন্তু তার ওই যে যত্ন কেউ
করে না, অর্থাৎ তাকে একটা উপকারী জিনিসের যতটুকু যত্ন করা প্রয়োজন সেই যত্নটা সে পায় না। এই জন্য ওই যে প্রতীকী গল্প বলা হয়েছিল, এই জন্য আমি এই লাইনটাকে একটু আলাদা করে দিই। আবর্জনা জমে এসে চারদিকে, অর্থাৎ নিম গাছ বাড়ির পাশে থাকলে সবাই ময়লা আবর্জনা নিয়ে বাড়ির পাশে ফেলে, নিম গাছের গোড়ার মধ্যে পড়ে থাকে। আবার অনেকে কি করে শান দিয়ে বাঁধিয়ে দেয়, অর্থাৎ ইট সিমেন্ট দিয়ে নিম গাছের চারপাশ দিয়ে শান বাঁধিয়ে, অর্থাৎ নিম গাছের চারপাশ দিয়ে একটু পাকা করে দেয়। কেন? সেখানে বসার জন্য। কি জন্য? বলে যে নিম গাছের নিচে বসলে নিম গাছের হাওয়া অনেক ভালো, নিম গাছের নিচে বসলে নিম গাছ থেকে যে হাওয়াটা আসবে এটা একটা বিষমুক্ত হাওয়া, জীবাণুমুক্ত হাওয়া, বসো বসো নিম গাছের নিচে এসে বসো। কিন্তু লেখক বলছেন সে আরেক আবর্জনা। কেন আবর্জনা? সেখানে বসে তো ভালো কথা, কেউ বসে বসে পান খায়, পানের পিক ফেলে, কেউ বসে বসে সেখানে মনে করো বিস্কিট খায়, এটা খায়, মুড়ি খায়, ময়লা আবর্জনা যা আছে তা আবার ওই নিম গাছের গোড়ার মধ্যেই ফেলে। এই জন্য লেখক বলছে শান দিয়ে বাঁধে, অর্থাৎ মানুষ বসলে কোথায় একটু গাছকে যত্ন আত্তি করবে, আদর, তা না, বরং গাছের জন্য আরও সেটা যন্ত্রণা। এই জন্য লেখক এখানে বলেছেন যে সেটা হলো আরেক আবর্জনা। তো হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। হঠাৎ করে দেখা গেল একদিন একটা লোক এই নিম গাছের নিচে এসে হঠাৎ করে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে তাকাচ্ছে আর নিম গাছের সৌন্দর্য দেখছে। আহ, কত সুন্দর! সে মানুষ এসে নিম গাছের চামড়া তুলে ফেলে। চামড়া তুললে কি গাছ ব্যথা পায় না? তোমরা জানো যে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন যে গাছেরও আবেগ অনুভূতি, যা জীবন তো আছেই কিন্তু আবেগ অনুভূতিও আছে। তাহলে চামড়া তুললে তো গাছ ব্যথা পায়, কিন্তু সেই লোক কি গাছের ছাল তোলে না, পাতাও ছিঁড়ে না। আমরা তো পাতা ছিঁড়ে এনে খেয়ে ফেলি, ডাল ভেঙে এনে দাঁত মাজি, চামড়া ছিলে এনে সিদ্ধ করে গায়ে দেই, কিন্তু সেই লোকটা এসে ছালও তুললো না, পাতাও ছিঁড়ল না, ডালও ভাঙলো না। কি করলো? শুধু মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়েছে। আহ, কত সুন্দর, কত সুন্দর, বাহ বাহ, কত সুন্দর! বলে উঠলো, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। ওই লোক কি বলছে? গাছের দিকে তাকিয়ে বলতেছে, আহ, দেখছো কি সুন্দর নিমের পাতাগুলি, বাহ, পাতাগুলি কি সুন্দর! তোমরা জানো কি না নিম গাছের পাতা, এই যে ছবিতে দেখো নিম গাছের পাতার পাশগুলি কিন্তু একটু নকশি করা থাকে, এই যে এখানে নকশি করা, একটু কোকড়ানো পাতাগুলি কিন্তু অন্যান্য পাতার চেয়ে দেখতে একটু সুন্দর। তাই এখানে ওই লোকটা বলছে যে আহ, দেখো পাতাগুলি কত সুন্দর। এরপরে আবার নিম গাছে ফুল ফুটে আছে, থোকা থোকা ফুলের কি বাহার! বলছে ফুলগুলি দেখো কত সুন্দর। এরপর বলছে এক ঝাঁক নক্ষত্র যেন এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। অর্থাৎ ওই যে লোকটা যে গাছের কাছে এসে গাছের প্রশংসা করলো, সে বলতেছে নিম গাছের যে ফুল ফুটে আছে ফুলগুলিতে দেখতে একবারে আকাশের তারার মতো। আমরা রাতের বেলা আকাশের দিকে তাকাই, তারার সৌন্দর্য দেখি, চাঁদের সৌন্দর্য দেখি, অর্থাৎ তারাকে এখানে সৌন্দর্য হিসেবে বোঝানো হয়েছে। ওই লোকটাও এই নিম গাছের ফুলকে নক্ষত্রে, অর্থাৎ আকাশের যে তারা আছে তার সাথে তুলনা করেছে, আর বলছে যে আকাশ থেকেই তারা এসে যেন সবুজ সায়রে, সবুজ সায়র মানে হচ্ছে সাগর, সাগরে হচ্ছে পানি আর পানি। এখানে সবুজ সায়র বলতে এই যে গাছের সবুজ পাতা, সবুজ আর সবুজ, সবুজের মধ্যে সবুজ রঙের সাগর। পুরো নিম গাছটা যেরকম সবুজ পাতায় ভরা, এটাকে বলা হচ্ছে সবুজ সাগরের সাথে তুলনা করা হয়েছে। সবুজ রঙের সাগরে মনে হয় যেন আকাশ থেকে নক্ষত্র নেমে এসেছে। খানিকক্ষণ চেয়ে থেকে বলে সবুজ সারে, বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে যায়, কবিরাজ নয় কবি। এই যে লোকটা এতক্ষণ গাছের প্রশংসা করলো, প্রশংসা করে গাছের দিকে তাকিয়ে বলছে ডাল ছিঁড়ে না, ডালা ভাঙে না, পাতা ছিঁড়ে না, ছাল উঠায় না, ও শুধু প্রশংসা বললো, বাহ, গাছটা কত সুন্দর, পাতাটা কত সুন্দর, ফুলগুলি নক্ষত্রের মতো, প্রশংসা করলো, করে এক সময় উনি চলে যায়। তো বলছে এই লোকটা কে? এই লোক কবিরাজ নয়। বলছে কবিরাজ প্রশংসা করে, জ্ঞানী লোক প্রশংসা করে, এই লোক কবিরাজ নয়, সে বিজ্ঞ লোকও নয়। সে কে? সে হলো কবি। আর কবিদের ধর্মই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করা। কবিরা যখন বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখে, সেই বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থিত। সেই কবিরা থাকেন একটু ভাবুক মানুষ, বিভিন্ন সুন্দর জিনিসগুলি নিয়ে ওনারা ভেবে ভেবে কথা বলেন। তাই বলা হচ্ছে সে কবিরাজ নয়, সে কে? কবি। তো
নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। এখানে বলা হচ্ছে যে এই যে কবিরাজ নয়, কবি যখন গাছের প্রশংসা করে চলে যাচ্ছিলেন, নিম গাছ ওনার প্রশংসাগুলি শুনলেন, বলল আহ, নিম গাছ সব শুনছে। শোনার পর নিম গাছের ওই লোকটাকে ভালো লেগে যায়। কেন? কারণ সবাই শুধু কেউ ডালা ভাঙে, কেউ পাতা ছিঁড়ে, কেউ চামড়া ছিলে, কেউ গাছের গোড়ায় ময়লা ফেলে, সবাই শুধু অত্যাচার অবিচার। কিন্তু তার কত উপকারী ক্ষমতা। এই লোকটা কিছুই করলো না, শুধু নিম গাছের প্রশংসা করলো। প্রশংসায় নিম গাছ খুশি হয়ে গেল। খুশি হয়ে বলছে কি, নিম গাছটার ইচ্ছে করলো, নিম গাছটা ইচ্ছে করছে, ইস, এই লোকটা আমাকে এত পছন্দ করেছে, এত সুন্দর বর্ণনা দিয়েছে আমার পাতা ফুল সব কিছু, আমি যদি তার সাথে চলে যেতে পারতাম। নিম গাছ ইচ্ছে করে তার সাথে চলে যেতে, কিন্তু পারলে না। নিম গাছ পারল না। কেন? মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। দেখো, আমি এখানেও কিন্তু এই লেখাগুলিকে একটু আলাদা ডিজাইন এবং আলাদা ফন্ট বা আলাদা কালারে নিয়ে এসেছি। কেন? কারণ এই কথাটারও নেপথ্য আছে। কারণ আমরা একটু পরেই যখন গল্পের শেষ প্রান্তে গিয়ে দেখব, নিম গাছের সাথে সেই বাড়ির বউয়ের তুলনা করা হয়েছে। সেই বাড়ির বউও ইচ্ছে করলে সে চলে যেতে পারে না। কেন? নিম গাছটাও যেতে পারে না, কারণ নিম গাছের শিকড় এরকম মাটির অনেক গভীরে ঢুকে থাকে। আর আমরা জানি উদ্ভিদ কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। কবি ওই যে প্রতীকী অর্থে বুঝিয়েছেন, নিম গাছ যেরকম এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একজন গৃহনিপুণা বউ আমরা দেখবো এখানে যে এই দেখো, এই লাইনটার এখানে শিকড় অনেক দূর চলে গেছে, প্রতীকাশ্রয়ে বর্ণিত, অর্থাৎ প্রতীকী অর্থে বর্ণিত। নিম গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে প্রবেশ করায় তার ভালো লাগা লোকটির সঙ্গে যেতে পারে না, তেমনি লক্ষ্মী বউটিও সংসারের জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছেন, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, ইনিও যেতে পারেন না। অর্থাৎ নিম গাছ যেরকম শিকড়ের কারণে মাটির ভিতরে, বাড়ির বউও এরকম ইচ্ছে করলেই যেতে পারে না, কারণ তার সংসারে অনেক দায়িত্ব, সন্তান, স্বামী, আরও শ্বশুর শাশুড়ি, সবার জন্য সে বউ এককভাবেই সংসারের বিভিন্ন রকম দায়িত্বগুলি সে পালন করে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অর্থাৎ আমরা পুরো গল্প জুড়ে এতক্ষণ শুধু নিম গাছ, নিম গাছ, নিম গাছ, নিম গাছ এই উপকার করে, নিম গাছের এই, এক কবি এসে বলেছে নিম গাছের এই সৌন্দর্য, কেউ বলেছে সৌন্দর্য, কেউ বলেছে নিম গাছের উপকার। শুরুতে আমরা নিম গাছের উপকারিতার কথা দেখেছি, পরে দেখেছি নিম গাছের সৌন্দর্যের কথা, একজন নিম গাছের সৌন্দর্য বর্ণনা দিয়েছে, শেষ অংশে এসে দেখেছি নিম গাছের অপারগতার কথা। নিম গাছ ইচ্ছে করলেই চলে যেতে পারে না। লেখক ঠিক গল্পের শেষ প্রান্তে এসে, যেটা আমরা বলেছিলাম অনুগল্প বা ফ্ল্যাশ ফিকশন, অর্থাৎ এটা হচ্ছে গল্পের শেষ লাইন। পুরো গল্প জুড়ে নিম গাছ, নিম গাছ, নিম গাছ, নিম গাছের প্রশংসা, নিম গাছের সৌন্দর্য, নিম গাছের উপকার, নিম গাছের অপারগতা, নিম গাছ এটা পারে না ওটা পারে না, পুরো গল্পতেই ওই নিম গাছ, নিম গাছ। কিন্তু ঠিক লেখক, এটাই হচ্ছে অনুগল্প বা অনুগল্প যারা লিখেন সেই সমস্ত লেখকের যেটা মুনশিয়ানা, গল্পের শেষ প্রান্তে এসে উনি বলেছেন ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। অর্থাৎ নিম গাছের যা যা দশা আমরা দেখলাম, নিম গাছ যেরকম উপকারী, এই লক্ষ্মী বউ সেরকম উপকারী। নিম গাছ যেরকম তার অনেক অপারগতা আছে, এই বউ ইচ্ছে করলে অনেক কিছু পারেন না। নিম গাছের যত গুণ আছে তারও অনেক গুণ আছে। এরকম বিষয়গুলির সাথে, অর্থাৎ নিম গাছের সাথে বাড়ির এই লক্ষ্মী বউটাকে তুলনা করা হয়েছে। আর একটু মনে রাখতে হবে, এই বাক্যটাকে বলা হয়েছে ম্যাজিক বাক্য। এই গল্পের, এই নিম গাছ গল্পের এটাকে বলা হচ্ছে ম্যাজিক বাক্য। সমস্ত গল্প জুড়ে নিম গাছের হাজারো গুণের কথা এবং অনাদর, অবহেলা, অপারগতার কথা এখানে বর্ণনা করা হয়েছে নিম গাছের। কিন্তু শেষ বাক্যে এসে বলছে নিম গাছের যত গুণ, নিম গাছের অনাদর, অবহেলা, নিম গাছের অপারগতা, আর এই গুণ, অনাদর, অবহেলা, অপারগতার সাথে তুলনা করা হয়েছে ওই বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ। গৃহকর্ম নিপুণা, সংসারের সমস্ত কাজ নিখুঁতভাবে করেন, সকলের উপকারে লাগেন, আর উনি লক্ষ্মী বউ, কেউ ওর বদনাম করে না। কিন্তু ইচ্ছে করলেও সে সংসারটা ছেড়ে, কোনো কারণে ক্লান্ত হয়েও তো মানুষ
একটু রেস্ট নিতে চায়, এই গৃহকর্ম নিপুণা বউ ইচ্ছে করলেই সেই বিশ্রামের জায়গাটুকুও পায় না। আর এই বাক্যের মধ্যেই পুরা নিম গাছের সমস্ত বিষয়গুলি একটা বাক্যে এনে নিম গাছের সমস্ত বিষয়গুলি লক্ষ্মী বউয়ের উপর দিয়ে দেওয়া হয়েছে। আর এই জন্য এই বাক্যটাকে বলা হয়েছে ম্যাজিক বাক্য। তোমাদেরকে আরেকটু বলে রাখি, বাংলা সাহিত্যে অনেকেই এই বনফুলকে কিন্তু অনুগল্পের জনক বলে থাকে। আমরা যেরকম ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই বনফুলকে অনেকেই অনুগল্পের জনক বলে থাকে। তো এই ছিল আমাদের গল্প নিম গাছ। আমাদের বাড়ির কাজ, গল্পে আমরা শেষ প্রান্তে চলেছে। বাড়ির কাজ, কবি পরিচিতি পড়বে, পাঠ্য বইয়ের শব্দার্থ টিকা, বহু নির্বাচনী প্রশ্ন এগুলি পড়বে, তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে ওগুলি পড়বে। আর আমি দুটা অনুধাবনের দুটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কেন, ব্যাখ্যা করো। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, ব্যাখ্যা করো। আমি এই কথাগুলি কিন্তু আমিও আলোচনায় নিয়ে এসেছি তোমাদের জন্য। আমার আলোচনা শুনে তোমরা এই বিষয়গুলির উপরে একটু লিখে ফেলবে অনুধাবনের প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের গল্প নিম গাছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্পের একবারে শেষ প্রান্তে। আশা করছি তোমাদের আজকের এই আলোচনাটা অনেক ভালো লাগবে। আমি এই বিষয়টি এই জন্য একটু আলোচনা করলাম যে তোমাদের বইয়ে যে গল্পগুলি আছে নিম গাছ, সমস্ত গল্পগুলির থেকে একটু আলাদা ধরনের একটা গল্প, যেটাকে আমরা বলেছি অনুগল্প, ইংরেজিতে যেটাকে বলা হয়েছে ফ্ল্যাশ ফিকশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, তোমরা যে যেখানে থাকো নিরাপদ থাকবে, ভালো থাকবে, অবশ্যই নিরাপদে চলাফেরা করবে। তোমরা অনেকেই এখন হয়তো ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, তোমরা আজকে 6 মাসের মতো হয়ে যাচ্ছে, তোমরা হয়তো ভাবছো আর কতদিন ঘরেতে, কিন্তু যদিও ঘর থেকে বের হও তোমরা নিরাপদ থাকবে, এখনও সব কিছু স্বাভাবিক হয়নি। সুতরাং নিরাপদ থাকবে, ভালো থাকবে, বাসায় মা বাবার কথা শুনবে, অভিভাবকের কথা শুনবে। আমি সবসময় বলে থাকি ধর্মীয় অনুশাসন মেনে চলবে, যে যে ধর্মের আছো সে ধর্ম পালন করবে। তাহলে ভালো থাকো সবাই। আজকের মতো শেষ করি। আল্লাহ হাফেজ।